যে তোমরা কি আমাকে ফলো করতে পারতেছো? আমার কথা শোনা যাচ্ছে না একটু আস্তে শোনা যাচ্ছে? ভলিউম বাড়াইতে হবে? হ্যাঁ, সাউন্ড সাউন্ড বাড়াইতে হবে? কথা শোনা যাচ্ছে? ইয়া সাউন্ড ভলিউম বাড়াইতে হবে না ভলিউম ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে। শোনো, আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক যেটা তোমাদের পরীক্ষায় লাগবে, প্লাস তোমাদের ডে টু ডে প্র্যাকটিসে, বিশেষ করে যখন ইন্টার্ন করবা অথবা চাকরি করবা, এপিস্টেক্সিস একদম খুব কমন একটা কেস তোমাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো প্রথম আসলে পরীক্ষা জিজ্ঞেস করো হোয়াট ইজ এপিস্টেক্সিস। তো খুব সিম্পল, ব্লিডিং ফ্রম দ্য নোজ। তোমরা দেখি পরীক্ষায় কি কি বলো আইসা যে ব্লিড পার নোজ, এই টার্মগুলো কোথায় যে পাইতেছো ঠিক বুঝতেছি না। তোমরা কি গাইড করে আসো কিনা আল্লাহ জানে। ঠিক এটা কি খুব সিম্পল না? ব্লিডিং ফ্রম দ্য নোজ, নাক থেকে ব্লিডিং কে আমরা বলবো এপিস্টেক্সিস। হ্যাঁ, যে বলবা যে স্যার ব্লিডিং ফ্রম দ্য নোজ ইজ কল্ড এপিস্টেক্সিস। তোমরা আরো যে কি শিখেছো ডেফিনেশন উল্টাপাল্টা, যা খুব সিম্পল জিনিস সিম্পলি বলবা। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, এইটা আমরা গত ক্লাসে এটা কিছুটা পড়ছিলাম, এটা আবার একটু শর্টে রিভিউ করে যাই। তোমার এপিস্টেক্সিস জানতে হলে তোমাকে ব্লাড সাপ্লাইটা খুব ভালো করে জানতে হবে। আমরা বলছিলাম যে নেজাল ক্যাভিটি ব্লাড সাপ্লাই হচ্ছে দুইটা সোর্স, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নালে দুইটা ব্রাঞ্চ সাপ্লাই দেয়। হ্যাঁ, অ্যান্টেরিয়র দেওয়া হচ্ছে ফেশিয়াল আর্টারি আর পোস্টেরিয়র দেওয়া হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। ফেশিয়াল আর্টারি এই ব্রাঞ্চগুলো সাপ্লাই দেয় অ্যান্টেরিয়রলি, সুপ্রালিভাল আর্টারি, ল্যাটারাল নেজাল আর্টারি আর অ্যাসেন্ডিং প্যালেটাল আর্টারি। এই ফেশিয়ালের এই তিনটা ব্রাঞ্চ আমার নেজাল ক্যাভিটি সাপ্লাই দেয়, সুপ্রালিভাল আর্টারি, ল্যাটারাল নেজাল আর্টারি আর অ্যাসেন্ডিং প্যালেটাল। আসলে ফেশিয়াল আর্টারি সাপ্লাই দেয় নোজের অ্যান্টেরিয়রলি আর ম্যাক্সিলারি দেয় পোস্টেরিয়রলি। তো ম্যাক্সিলারি দুইটা ব্রাঞ্চ, গ্রেটার প্যালেটাইন আর্টারি যেটা প্যালেট থেকে উঠতেছে আর স্পিনো প্যালেটাইন আর্টারি। এটা দেখো একটু বোল্ড করা আছে, কারণ হচ্ছে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আর্টারি নোজের। হ্যাঁ, ম্যাক্সিমাম সাপ্লাই দেওয়া হচ্ছে এই স্পিনো প্যালেটাইন আর্টারি। স্পিনো প্যালেটাইন আর্টারি তো যে স্পিনো প্যালেটাইন এটা আসলে ম্যাক্সিলারি আর্টারি একটা কন্টিনিউশন স্পিনোর আর্টারি। এটা স্পিনো প্যালেটাইন ফোরামেন দিয়ে ঢুকে, এটা জানোই স্পিনোটা পোস্টেরিয়রলি থাকে। স্পিনো প্যালেটাইন ফোরামেন নোজের সাথে টেরুকাল প্যালেটাইন ফোসার কানেকশন করে। এই স্পিনো প্যালেটাইন ফোরামেন দিয়ে আমার স্পিনো প্যালেটাইন আর্টারি আস্তে আস্তে এই দুইটা ভাগে ভাগ করে, একটা যায় নেজাল ল্যাটারাল ওয়ালে আর একটা ব্রাঞ্চ যায় সেপ্টামে। এটাকে বলে ল্যাটারাল সেপ্টাল ব্রাঞ্চ, আর একটা ব্রাঞ্চ হচ্ছে পোস্টেরিয়র সেপ্টাল ব্রাঞ্চ। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এটা আসলে খুবই অল্প সাপ্লাই দেয় ইন্টারনাল ক্যারোটিড, কিন্তু এটা সুপিরিয়রলি কিছু সাপ্লাই আছে। ইন্টারনাল ক্যারোটিডের ব্রাঞ্চ হচ্ছে অপথ্যালমিক আর্টারি, এটা আই সাপ্লাই দেয়। এই অপথ্যালমিক আর্টারি থেকে আমার দুইটা ব্রাঞ্চ আসে, অ্যান্টেরিয়র ইথমোরাল আর পোস্টেরিয়র ইথমোরাল আর্টারি। যদিও এটা খুব অল্পই সাপ্লাই দেয় রুফের দিকে, কিন্তু এটা ইম্পর্টেন্ট, স্পেশালি অ্যান্টেরিয়র ইথমোরাল আর্টারি। পোস্টেরিয়র ইথমোরাল আর্টারি খুবই কম সাপ্লাই দেয়, তবে অ্যান্টেরিয়র ইথমোরাল আর্টারি একটা সিগনিফিকেন্ট সাপ্লাই আছে, এজন্য এটা ইম্পর্টেন্ট। এটা দেখো, এটা হচ্ছে নোজের একটা সাপ্লাইয়ের কত দেখাছিলাম। এই যে এটা ফেশিয়াল আর্টারি, ফেশিয়াল আর্টারি এটা এখানে এসে তোমার সুপিরিয়র লিভাল আর্টারি রয়েছে, এই সুপিরিয়র লিভাল আর্টারি নেজাল ক্যাভিটিতে সাপ্লাই। এই যে অ্যাঙ্গুলার আর্টারি হয়ে যাচ্ছে, এইটার একটা ব্রাঞ্চ হচ্ছে ল্যাটারাল নেজাল আর্টারি। এটা নেজাল ডরসামে দেয়, নেজাল ক্যাভিটির ল্যাটারাল ওয়ালে দেয়, আর এটা নেজাল সেপ্টামে সাপ্লাই দেয়। এই যে এটা দেখো, এটা হচ্ছে সেপ্টাম। এই যে এটা হলো স্পিনো প্যালেটাইন আর্টারি ব্রাঞ্চ, সেপ্টাল ব্রাঞ্চ স্পিনো আর্টারি, পোস্টেরিয়র ইথমোইডাল, অ্যান্টেরিয়র ইথমোইডাল, আর এই যে গ্রেটার প্যালেটাইন, এটা জানো গ্রেটার প্যালেটাইন ইজ দ্য ব্রাঞ্চ অফ স্পিনো প্যালেটাইন আর্টারি, সরি ম্যাক্সিলারি আর্টারি। এই দিকটা এই প্যালেট থেকে এই দিকটা উপরে উঠে এটা সাপ্লাই দেয়, আর এটা ফেশিয়াল আর্টারি ব্রাঞ্চ। এই যে এখানে একটা প্লেক্সাস আছে, এটার নাম হলো কিজেলবার্গস প্লেক্সাস। হ্যাঁ, এখানে হচ্ছে সবচেয়ে বেশি ব্লিডিং হয়। এপিস্ট্যাক্সিস সবচেয়ে কমন সাইট হচ্ছে কিজেলবার্গস প্লেক্সাস, এই এরিয়াকে বলে লিডেলস এরিয়া। এই যে দেখো, এটা যদি আরেকভাবে দেখো, এই যে এটা অ্যান্টেরিয়র ইথমোরাল আর্টারি, পোস্টেরিয়র ইথমোরাল আর্টারি, স্পিনো প্যালেটাইন ফোরামেন থেকে স্পিনো প্যালেটাইন আর্টারি, এটা হচ্ছে গ্রেটার প্যালেটাইন আর্টারি, সুপিরিয়র লিভাল আর্টারি, কিজেলবার্গ প্লেক্সাস। আচ্ছা এখন দেখো ওয়ালটা, সেপ্টাম ল্যাটারাল ওয়ালের একটা ছবি। এই যে স্পিনো প্যালেটাইন আর্টারি মেইন সাপ্লাই দেয় স্পিনো প্যালেটাইন আর্টারি,
সাথে অল্প একটু যে পোস্টেরিয়র মডাল, অ্যান্টেরিয়র মডাল, এটা হচ্ছে গ্রেটার প্যালেটাইন। আর এই দিকটা কিছু ফেশিয়াল আর্টারি সাপ্লাইস। দেখো 1879-এ জনাব লিটল সাহেব, হ্যাঁ, উনি দেখলেন যে সবচেয়ে বেশি ব্লিডিং হচ্ছে ওই এরিয়াতে, সেপ্টামের এন্টেরিয়র ইনফিউলি ব্লিডিং হচ্ছে। উনি একটা থিওরি দিলেন যে এখান থেকে ব্লিডিং বেশি হয়, এই জন্য এই এরিয়ার নাম হচ্ছে লিটলস এরিয়া বলে, জেমস লিটল। তার 1 বছর পরেই জনাব কিজেলবার্গ সাহেব আবিষ্কার করলেন যে আসলে এখানে একটা এক্সটেন্সিভ একটা আর্টারিয়াল প্লেক্সাস আছে একটা। এই আর্টারিয়াল প্লেক্সাসটার কোনো কারণে ইনজুরি হইলে তখন এখানে ব্লিডিং বেশি হয়, এই জন্য দুজনের নামটাই আছে। এরিয়াটা বলে লিটলস এরিয়া, আর প্লেক্সাসকে বলে কিজেলবার্গ প্লেক্সাস। এখানে আসো এটা ভেনাস ড্রেনেজটা কি? তুমি যে বলছিলাম যে অ্যান্টেরিয়র সাপ্লাই দ্য ফেশিয়াল, পোস্টেরিয়রলি দ্য সাপ্লাই তোমার মেক্সিলারি আর্টারি, ঠিক এভাবেই দেখো vein follows the artery supply. তো vein of the lateral wall থেকে pterygoid plexus, সেখান থেকে ডানা জুগুলার vein। আর anteriorly supraorbital artery, এগুলো facial vein ড্রেন করে, facial vein ড্রেন করে, external jugular vein ড্রেন করে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে retrocolumellar vein, এটা রানিং জাস্ট 2 millimeter behind and parallel to the columella, and is a common site for venous bleeding in children. খুব কমন একটা সাইট রেট্রোকলুমেলার ভেইন। জাস্ট কলুমেলা যেটা আমরা দেখি, কলুমেলা জাস্ট পিছনে 2 মিলিমিটার পিছনে। স্যার কলুমেলাটা কোনটা? এই কলুমেলা হলে নাকের যে সবচেয়ে ইনফেরিয়র যে পোরশনটা, হ্যাঁ, সেপ্টামের সবচেয়ে ইনফেরিয়র যেটা শেষ হচ্ছে কলুমেলায়, যেটা একদম এক্সটার্নাল পোরশন। হ্যাঁ, আমার যে দুই পাশে দুটো অ্যান্টেরিয়র নেরিস, তার মাঝখানে যেই সেপ্টামের একদম নিচের অংশটা, একদম নিচের অংশটা, নিচে যে এটা কলুমেলা, কলুমেলার জাস্ট পিছনে, হ্যাঁ, সেটা হচ্ছে রেট্রোকলুমেলার ভেইন। এটা ইম্পর্টেন্ট ব্লিডিং পয়েন্ট ফর চিলড্রেন। এটা হচ্ছে একটা ভেইন, হ্যাঁ, ভেইন হলে কি হয় দেখবা যে ব্লাডটা গড়ায় পড়ে আর কি। এখন আসো ক্লাসিফিকেশন, আমরা কিভাবে এপিস্টেসিস ক্লাসিফাই করতে পারি। কারণ তো কজাল ফ্যাক্টর, যেখানে আমরা কোনো কারণ পাই আর পাই না। তো কারণ পাইলে সেটা কেবল প্রাইমারি, যেটা কারণ পাচ্ছি না, নো কজাল ফ্যাক্টর। আসলে 70 to 80% এপিস্টেসিসে কোনো কারণ পাওয়া যায় না। এটাকে বলে ইডিওপ্যাথিক, অথবা এটাকে বলা হচ্ছে প্রাইমারি এপিস্টেসিস, অর্থাৎ যেখানে কোনো কারণ পাওয়া যাচ্ছে না, নো প্রোভেন কজাল ফ্যাক্টর। 70 to 80% ক্ষেত্রে আসলে কারণ পাওয়া যায় না, আর বাকি 20% ক্ষেত্রে কারণ থাকে, সেটাকে বলে সেকেন্ডারি এপিস্টেসিস, অর্থাৎ একটা প্রোভেন কজাল ফ্যাক্টর আছে। হ্যাঁ, হয় তার ইনজুরি হয়েছে একটা, অথবা তার লোকাল একটা কোনো কজ আছে, অথবা তার হিমোফিলিয়া আছে, তার কিছু একটা কারণ আছে। হ্যাঁ, আচ্ছা, অ্যাকর্ডিং টু সাইট, এটা ইম্পর্টেন্ট। এই সাইটের সাথে ডিপেন্ড করে তুমি ম্যানেজমেন্ট কি করো। যেমন অ্যান্টেরিয়র এপিস্টেক্সিস, পোস্টেরিয়র এপিস্টেক্সিস। ব্লিডিং পয়েন্ট অ্যান্টেরিয়র টু দ্য প্লেন অফ পাইরিফর্ম অ্যাপারচার। পাইরিফর্ম অ্যাপারচারটা কি? আমরা নাকের সব কিছু সরাই ফেললে যে বোনস যেখান থেকে শুরু, তোমরা যখন একটা স্কাল হাতে নাও, হ্যাঁ, স্কালের একটা স্পেস হাতে নাও, তো যেটা দেখো অ্যাপারচার, সেটা হলো পাইরিফর্ম অ্যাপারচার। তোমরা স্কাল বোন পড়ার সময় একটা স্কাল হাতে নাও না, সেটা তো আর থাকে না, সবকিছু থাকে না, সেটা যেখান থেকে শুরু সেটা হচ্ছে পাইরিফর্ম অ্যাপারচার। অর্থাৎ আমার সবকিছু বাদে যেখান থেকে আমার বনি স্ট্রাকচার শুরু, সেটাকে বলে পাইরিফর্ম অ্যাপারচার। তো এই পাইরিফর্ম অ্যাপারচারে অ্যান্টেরিয়রলি যদি হয়, সেটাকে বলে অ্যান্টেরিয়র এপিস্টেক্সিস, আর পোস্টেরিয়র হলে সেটাকে বলে পোস্টেরিয়র এপিস্টেক্সিস। হ্যাঁ, আর এটা আমরা যে গত সপ্তাহে বলছিলাম যে পোস্টেরিয়র নেজাল বাল্ব, এটা আরেকটা পজিশন হচ্ছে, এটা পোস্টেরিয়র নেজাল বাল্ব পজিশন, এটা পাইরিফর্ম অ্যাপারচারটা। বুঝতে পারছো পাইরিফর্ম অ্যাপারচারটা কি? এটা হচ্ছে আমাদের একটা যে বনি আউটলাইনার, যেখান থেকে নাকের বনি স্ট্রাকচারটা শুরু। হ্যাঁ, বুঝতে পারতেছো পাইরিফর্ম অ্যাপারচার? তাহলে ওই যে অ্যান্টেরিয়র পার্টটা কোনটা হবে তাহলে ওখানে? কোনটা? অ্যান্টেরিয়র এপিস্টেক্সিস। এই যে সামনে যে সব টিস্যুগুলো, সব সামনে যা আছে, এই যে বোনসের সামনের অংশটা, এই যে তুমি হাত দিলে পালপেট করতে পারবে, এই যে বোনস, কার্টিলেজ সহ স্যার, এই যে হ্যাঁ কার্টিলেজ সহ জংশন, এই যে হাত দিয়ে দেখো বোনস, বোনসের সামনে ল্যাটারাল ওয়াল বলতে পারো, অথবা সেপ্টাম, এই পুরোটাই হচ্ছে অ্যান্টেরিয়র এপিস্টেক্সিস, আর তার পিছনে হচ্ছে পোস্টেরিয়র এপিস্টেক্সিস। এখন আসো কজেস অফ এপিস্টেক্সিস, কি কি কারণে এপিস্টেক্সিস হইতে পারে। এটা কিছু লোকাল কজ আছে, কিছু সিস্টেমিক কজ আছে। তো এটা যদি তোমরা পয়েন্টগুলো মনে রাখো জাস্ট, হ্যাঁ, যে লোকাল কজের মধ্যে হচ্ছে ট্রমা,
ইনফেকশন, নিওপ্লাস্টিক, এনভায়রনমেন্টাল, তাহলে প্রত্যেকটা থেকে একটা দুইটা কারণ বললেও কিন্তু তোমাদের অনেকগুলো কজ হয়ে যাচ্ছে, বিশেষ করে রিটেনে। হ্যাঁ, ধরো এইভাবে পয়েন্ট করলে তোমার মনে রাখার সুবিধা আসবে। যেমন লোকাল কজের মধ্যে প্রথম হচ্ছে ট্রমা। অনেকে দেখো যে ফিঙ্গার নেল ট্রমা, আঙ্গুল দিয়ে নাক খোঁচাখুচি করে, অথবা তার অ্যালার্জি রাইনাইটিস আছে, বারবার নাকে আঙ্গুল দিচ্ছে, ফিঙ্গার নেল ট্রমা, তার নেলে ট্রমা লেগে ব্লিডিং হতে পারে। তবে রোড ট্রাফিক হতে পারে, অথবা যদি নেজাল সার্জারি হয়, নেজাল কোনো ফরেন বডি হয়, তাও তার হতে পারে। তাহলে তোমার প্রথম পয়েন্ট দেখলা ডিউ টু নেজাল ট্রমা, ফিঙ্গার ট্রমা হোক, আরটিএ হোক, সার্জারি হোক, অথবা ফরেন বডি হোক। 2 নাম্বার ইনফেকশন, একিউট হতে পারে, ক্রনিক হতে পারে। একিউট রাইনাইটিস, রাইনোসাইনোসাইটিস, ক্রনিকের মধ্যে অ্যাট্রোপিক রাইনাইটিস, বিশেষ করে অ্যাট্রোপিক রাইনাইটিসে যখন তোমার একটা ফর্ম করে, ক্রাস্ট ফর্ম করে, ক্রাস্টের শরীরে ব্লিডিং হয়। নেজাল টিউবারকুলোসিস, সিফিলিস, আর খুব কমন হচ্ছে রাইনোস্পোরিওসিস। রাইনোস্পোরিওসিস হলে খুব ব্লিডিং নিয়ে আসে পেশেন্ট। আচ্ছা, ইনফেকশন গেল। আসো নিওপ্লাস্টিক, টিউমার অফ নোজ, প্যারানাল সাইনাস, নেজোফেরিংস, এখানে যে কোনো এক জায়গায় টিউমার হলে ব্লিডিং হতে পারে। তো অসম্ভব তোমাকে জিজ্ঞেস করছে যে একটু কমন নাম বলো তো। খুব কমন হচ্ছে যৌবনের অ্যাঞ্জিওফাইব্রোমা, আর একটা হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা। এই দুটো কমন কজ, যে স্যার আমার যৌবনাল অ্যাঞ্জিওফাইব্রোমা অথবা নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা, এই দুটো আমার খুব কমন কজ। তারপর আর জানতে পারো বিনাইনের মধ্যে হেমাঞ্জিওমা, মেলিগন্যান্টের মধ্যে যে কোনো কার্সিনোমা, কিন্তু কমনলি আমরা বলবো নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা, আর এদিকে হচ্ছে বিনাইনের মধ্যে যৌবনাল অ্যাঞ্জিওফাইব্রোমা, কারণ এই দুটো কমনলি ব্লিডিং নিয়েই প্রেজেন্ট করে। আর অন্যগুলো প্রেজেন্ট সবকিছু নিয়ে প্রেজেন্ট করে, সাথে ব্লিডিং থাকে আর কি। তাহলে তোমরা এই পয়েন্টগুলো যদি মনে রাখো, তাহলে রিটেন একটা দুটো লিখতে পারো, অথবা ভাইভাতে একটা দুটো করে বলতে পারবো। যেমন কিছু কজ এনভায়রনমেন্টাল, কিছু কজ যেমন হাই অল্টিটিউড, যারা হাই অল্টিটিউডে থাকে তাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল প্রেসার ডিফারেন্সের কারণে কিছু ব্লিডিং হতে পারে। সাডেন ডিকম্প্রেশন, ওই যে তোমরা জানো যে যারা ডাইভার, পিতলতে পড়ছো, যে যারা মানে হচ্ছে ডাইভার ডুবুরি, হ্যাঁ, তারা নিচ থেকে যখন হঠাৎ করে উপরে ওঠে, সাডেন ডিকম্প্রেশন, তাদের ব্লিডিং হতে পারে। তো ইন্ডাস্ট্রিয়াল কিছু ডাস্ট আছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ডাস্টের যদি তোমার এক্সপোজার হয়, যারা ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক যারা কাজ করে, যেমন ক্রোমসল, নিকেল, ইন্ডাস্ট্রিয়াল ডাস্ট এক্সপোজার হলে তাদের ব্লিডিং হতে পারে। এখন আসলে সিস্টেমিক কজ। প্রথম কজই হচ্ছে ডিসঅর্ডার অফ ব্লাড এন্ড ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের কিন্তু যে ডিসঅর্ডার থাকে, হ্যাঁ, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া, হিমোফিলিয়া, হ্যাঁ, এগুলো হইলে তোমার ব্লিডিং নিয়ে আসতে পারে। যেমন তার কার্ডিওভাস্কুলার সিস্টেমে পোস্ট্রাকটিভ হাইপারটেনশন, অ্যাথেরোস্ক্লেরোসিস, লিভার সিরোসিস, সিআরএফ, এইসব সিস্টেমিক কারণেও তার এপিস্টেক্সিস নিয়ে এসে তোমার কাছে প্রেজেন্ট করতে পারে। তাহলে তোমার জাস্ট কজগুলা একটু ওভারভিউ করতে হবে, যে লোকাল কজ কি, ট্রমা, ইনফেকশন, নিওপ্লাস্টিক কজ, এনভায়রনমেন্টাল কজ, আর সিস্টেমিকের মধ্যে ব্লাড ডিসঅর্ডার, কার্ডিওভাস্কুলার, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, লিভারের সিরোসিস, কিডনিতে সিআরএফ। এখন আসলে তুমি ম্যানেজ কি করবা? তুমি ইন্টার্ন ডক্টর ওয়ার্ডে ডিউটি করতেছো, এপিস্টেক্সিস নিয়ে আসো, তুমি কি করবা? প্রথমেই আমার আসবে রিসাসিটেশন। আমি প্রথমেই এটাকে দেখে অ্যাসেস করবো যে কি পরিমাণ ব্লিডিং সে নিয়ে আসছে। আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা বলে রাখি যে এপিস্টেক্সিস ইউজুয়ালি বাইমোডাল প্রেজেন্টেশন। এক হচ্ছে ইয়াং অ্যাডাল্টের হয়, আরেক ওল্ডার এজে হয়। ইউজুয়ালি মিডল এজে সাধারণত এপিস্টেক্সিস খুব বেশি একটা হয় না। এই জন্য এপিস্টেক্সিসকে আমরা দুভাবে ক্লাসিফাই করছি। আরেকভাবে ক্লাসিফাই করা যায়, হচ্ছে চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট। 16 মানে 16 বছরের নিচে হলে চিলড্রেন, 16 বছর উপরে হলে অ্যাডাল্ট। কিন্তু 16 বছর উপরে ইউজুয়ালি ওল্ডার এজে হয়, 60 পরে হয় এপিস্টেক্সিস, আর এদিকটা 16 এর নিচে হয় এপিস্টেক্সিস, বাইমোডাল প্রেজেন্টেশন। যেটা বাচ্চাদের হয়, এটা ইউজুয়ালি অ্যান্টিরিয়র এপিস্টেক্সিস হয়, এটা ম্যানেজমেন্ট খুব ইজি, বা ব্লিডিংও খুব অল্প হয়। আর যেটা পোস্টেরিয়র এপিস্টেক্সিস ওল্ডার এজে হয়, মোর দেন 60 ইয়ার্সে হয়, এটা হিউজ ব্লিডিং হয় এবং ম্যানেজমেন্ট একটু ডিফিকাল্ট। তাহলে তোমরা প্রথমে এজ দেখে অ্যাসেস করে ফেলবা যে এটা একটা বাচ্চা ছেলে, বয়স 10 বছর, বুঝবো যে না, এটা আসলে খুব বেশি রিস্ক নাই। কিন্তু একজন ফিমেল হোক, 60 ইয়ার্সের হোক, বুঝবো যে এটা খুবই রিস্কি, কারণ এখানে হিউজ এপিস্টেক্সিস হবে, ম্যানেজমেন্ট একটু ডিফিকাল্ট, কারণ যেহেতু পোস্টেরিয়র এপিস্টেক্সিস আমরা ওই সাইডটা ভালো দেখতে পারি না। তাহলে প্রথমে আমি অ্যাসেস করার আগে তো প্রথমে আমি দেখবো যে এটা আসলে কি, বাচ্চা নাকি ওল্ডার এজের লোক। তখন আমি চিন্তা করবো যে ওল্ডার এজের মানে হিউজ ব্লিডিং এর চান্স আছে, বাচ্চা খুব বেশি ব্লিডিং হওয়ার সুযোগ নাই। তাহলে আমি রিসার্চ করে জানো কি দেখবা, তুমি পালস প্রেসারটার সাথে দেখে একটা অ্যাসেস করবো যে কি পরিমাণ ব্লিডিং হচ্ছে।
আচ্ছা, তারপর হচ্ছে ফার্স্ট এইড কি করবা, পিঞ্চিং অফ অ্যালাউজ নো, এভাবে নাকটা চাপটা ধরে রাখবা, এটাকে বলে হিপোক্রিটিক টেকনিক। হ্যাঁ, এভাবে নাকটা তুমি চাপটা ধরে রাখবা। এগুলা কাজে লাগবে বেশি অ্যান্টিরেপিস্টিক্সিস হলে, বিশেষ করে বাচ্চাদের যেটা হয় 16 ইয়ার্স এর নিচে যেটা হয় অ্যান্টিরেপিস্টিক্সিস, এটা আবার খুব এফেক্টিভ, কারণ তাদের অ্যান্টিরেপিস্টিক্সিস চাপ দিয়ে ধরলে বন্ধ হয়ে যাবে, 5 মিনিট ধরলে বন্ধ হয়ে যাবে। তাহলে ফার্স্ট এড কি, প্রথমে আমি কি করব, পিঞ্চিং অফ অ্যালাউজ নো, নাককে চাপ ধরে রাখবো, সেটার নাম হলো হিপোক্রিটিক টেকনিক। তারপর আমি তার ব্লিডিং অনুযায়ী একটা ইন্ট্রাভেনাস অ্যাক্সেস করব, খুব বেশি অল্প ব্লিডিং না হইলে আমি একটা আইভি ফ্লুইড ওপেন করে দিব। হ্যাঁ, আইভি চ্যানেল একটা ওপেন করে আমি একটা ফ্লুইড দিয়ে দিব। তারপরে আমি কিছু বেসলাইন ইনভেস্টিগেশন করব। হ্যাঁ, যে তার সিবিসি, পিবিআই, পিটিসিটি বেসলাইন ইনভেস্টিগেশন করব যে ব্লাড বা ব্লাড ডিসঅর্ডার কিছু তার আছে কিনা। তারপরে আমি তার ডিটেইল হিস্ট্রি নিব। দেখো হিস্ট্রিটা কিন্তু এখানে পরে আসতেছে, কারণ হচ্ছে প্রথমে তুমি তাকে রিসাসিটেট করতে হবে, হিস্ট্রি দিকে দেরি করলে তো হবে না। একটা ওল্ডার এজে বুড়া মানুষ আসছে, প্রচন্ড ব্লিডিং হয়েছে, সবে চলে যাচ্ছে, তো হিস্ট্রি নিতে নিতে তোমার রোগী হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এজন্য আগে ওই কাজগুলো, পিচিং অফ অ্যালাউড নোজ, ইন্ট্রাভেনাস অ্যাক্সেস, তারপর আমি ব্লাড দিয়ে দেবো, তারপরে আমি হিস্ট্রি নেবো। হ্যাঁ, আপনি কত মানে কোথাও কোনো ইনজুরি হিস্ট্রি আছে কিনা, ট্রমার হিস্ট্রি আছে কিনা, তার কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কিনা, লিভার ডিজিজ আছে কিনা, তার কোনো কিডনি ডিজিজ আছে কিনা, ফ্যামিলিয়াল কোনো ব্লাড ডিসঅর্ডার আছে কিনা, এগুলো আমি পরে আস্তে আস্তে হিস্ট্রি নিব। হ্যাঁ, কিন্তু প্রথমে আমার দরকার হবে রিসাসিটেশন। তারপর আমি অ্যাসেস করব ব্লিডিং পয়েন্টটা কোথায় সেটা বার করতে চেষ্টা করব। এটা কিন্তু আমার রিসাসিটেট করার পরে, ফ্লুইড দেওয়ার পরে, ব্লাড লাগলে ব্লাড দেওয়ার পরে। আচ্ছা, অ্যাসেসমেন্ট কি করবা, এন্টিওরেনিস্কোপি করবা। এন্টিওরেনিস্কোপি কি জিনিস, তোমরা কখন দেখছো এন্টিওরেনিস্কোপি করতে দেখছো? স্যার এন্টিওরেনিস্কোপি হলো আমি নোজে এন্টিরিয়র পোরশনটা দেখবো উইথ দ্য হেল্প অফ হেডলাইট এন্ড নেজাল স্পেকুলাম। তাহলে নেজাল স্পেকুলাম আর হেডলাইট দিয়ে নোজ এক্সামিনেশন করাটাকেই বলে এন্টিওরেনিস্কোপি। তোমরা ইয়াটার নাম জানো কেউ, স্পেকুলামটার নাম হচ্ছে থুডিকাম, THUDI, থুডিকাম নেজাল স্পেকুলাম। তাহলে হোয়াট ইজ এন্টিওরেনিস্কোপি? Examination of nasal cavity with the help of headlight and thudicum nasal speculum. থুডিকাম দিয়ে তোমার নেজাল স্পেকুলাম দিয়ে হেডলাইট দিয়ে নাক দেখার সিস্টেমটাকে বলে এন্টিওরেনিস্কোপি। তাহলে এটার জন্য কি লাগবে, তুমি একটা সেমি কেবিন পজিশন করে নেবে একটা কাউচে অথবা একটা রিক্লাইনিং চেয়ারে, সাথে তোমার হেডলাইট থাকবে, সাকশন থাকবে, সাকার না দিলেও তো ব্লিডিং তুমি বুঝতে পারবা না, তারা সাথে তুমি বেজোকনস্ট্রিক্টর সলিউশন নিয়ে রাখবা সাথে। আমাদের ওয়ার্ডে যেটা আছে ওই যে রেসুকেইন প্লাস অ্যাড্রেনালিন সলিউশন আছে, সেটা নিয়ে রাখবা সাথে। এগুলো ফার্স্ট এন্ডোস্কোপি। তারপরে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। আমরা নেজাল এন্ডোস্কোপি করবো, এটা কিন্তু এখন খুবই অ্যাভেলেবল সব জায়গায়। তাহলে আমার নেজাল এন্ডোস্কোপি আমারে কি করবে, একটা ম্যাগনিফাইড ভিউ দিবে আমাকে। ম্যাগনিফাইড ভিউ দিয়ে আমি ভিতরে ব্লিডিং পয়েন্টটা আমি দেখতে পারবো। তাহলে বলা হয় যে নেজাল এন্ডোস্কোপিতে 70 to 80% এর ব্লিডিং পয়েন্ট পাওয়া যায়। আচ্ছা, এখন আসো যে আমরা এন্ডোস্কোপিতে বা এন্ডোস্কোপিতে কোথায় খুঁজবো ব্লিডিংটা, আসলে কোথায় বেশি হয়, সেপ্টামে বেশি হয় নাকি ল্যাটারাল ওয়ালে বেশি হয়? তোমরা বলো তো একদম, কি মনে হয় তোমাদের, সেপ্টামে বেশি হয় না ল্যাটারাল ওয়ালে বেশি হবে? সেপ্টাম স্যার। গুড, সেপ্টামে বেশি। বলা হয় যে অ্যাবাউট 70% এপিসিস হচ্ছে ফ্রম সেপ্টাম। তাহলে আমি যখন এন্টিওরেনিস্কোপি করব অথবা আমি এন্ডোস্কোপি করবো, তাহলে কোথায় খুঁজবো, প্রথমে সেপ্টামে। আর এই সেপ্টামের মধ্যে সবচেয়ে কমন পয়েন্ট কোনটা? লিটেলস এরিয়া। আমি কমনলি খুঁজবো, তারপর আমি ভিতরে যাবো। তাহলে কি হলো, আমি প্রথমে খুঁজবো সেপ্টামে, কারণ 70% অফ ডিসিজ ইজ ফ্রম সেপ্টাম। আচ্ছা, তাহলে তুমি প্রথমে পেশেন্টকে রিসাসিটেট করলা, তারপর তুমি এন্ডোস্কোপি করলা। এখন যদি তুমি ব্লিডিং পয়েন্ট পাও তাহলে কি করবা? ব্লিডিং পয়েন্ট পাইলে এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট থেরাপি করবা। ডাইরেক্ট থেরাপি কি, আমি ব্লিডিং পয়েন্টটা দেখে আমি এটাকে কটারি করে দিব। কটারি করা যায় হচ্ছে দুই ভাবে।
chemical cautery by silver nitrate, electric cautery by bipolar diathermy. বলা হয় যে নাকে ইউনিপোলার ডায়াথার্মি ইউজ না করার জন্য, কারণ কি ইউনিপোলার ডায়াথার্মি দিয়ে ব্লাইন্ডনেসের কিছু রেকর্ড আছে। হ্যাঁ, ইলেকট্রিসিটি প্রকাশের কারণে ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে, এজন্য আমরা ইউনিপোলার ইউজ করবো না, বাইপোলার ইউজ করবো। তাহলে প্রথমে আমরা করবো যে ডাইরেক্ট থেরাপি। ডাইরেক্ট থেরাপিটা কি, যে আমি ব্লিডিং পয়েন্টটা দেখতে পারছি হয় আইদার বাই অ্যান্টিরাইনোস্কোপি অর বাই এন্ডোস্কোপি, দেখে আমি এই ব্লিডিং পয়েন্টে কটারি করে দেবো। সিলভার নাইট্রেট খুবই অ্যাভেলেবল, ছোট পয়েন্ট হলে সিলভার নাইট্রেট দিয়ে করা যায় কেমিক্যাল কটারি, অথবা ইলেকট্রিক কটারি বাইপোলার মধ্যে আমি ওই পয়েন্টটাকে বার্ন করে দেবো। কেমিক্যাল সিলভার নাইট্রেট দিয়ে হোক বা বাইপোলার দিয়ে পয়েন্টটাকে বার্ন করে দেবো, সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট থেরাপি। এখন আসো যে আমি এন্ডোস্কোপি করে কোনো পয়েন্টই পাইলাম না, তখন কি করব, ইনডাইরেক্ট থেরাপি। মানে আমি জাস্ট মানে ব্লাইন্ডলি আমি কোনো পয়েন্ট পাচ্ছি না, কি করব, এন্ট্রিও নেজাল প্যাকিং করে দেবো। হ্যাঁ, আমরা এটা বলে এএনএস প্যাক বলি, এন্ট্রিও নেজাল প্যাক। এন্ট্রিও নেজাল প্যাকটা কি, যে এটার মধ্যে রিবন গজের মধ্যে আমরা পেট্রোলিয়াম জেলি দেই, অথবা ওই যে বিপ প্যাক। দেখো যে পরীক্ষাতে সিনিয়র টিচাররা যারা আসে অনেকে বলতে চায় যে বিপ প্যাকটা কি। এটা এখন খুব একটা ইউজ হয় নাই, ইউজ বলতে গেলে নাই, কারণ বিপ সহজে পাওয়া যায় না। বিসমাথ আইডোফর্ম প্যারাফিন পেস্ট, বিপ প্যাক বলে এটাকে। আসলে কি বিসমাথ আর আইডোফর্ম হচ্ছে এখানে অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, আর প্যারাফিন হচ্ছে এটাকে স্লিপারি করে দেয়। তাহলে প্যাক দিতে সুবিধা। তাহলে বিসমাথ আইডোফর্ম আমার অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, প্যারাফিন হচ্ছে আমার স্লিপারি করে। এই জন্য বিপ প্যাকটা আগে খুব চলতো। এখন আমরা কি করি, হয় তুমি পেট্রোলিয়াম জেলি দিবে, অথবা এখন বাজারে অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট পাওয়া যায়, যেটা দুইটাই কাজ করে, সেটা স্লিপারিও করে আবার অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, আমরা সেটাও ইউজ করতে পারি। কিন্তু পরীক্ষাতে ভাইভাতে এখন অনেক সিনিয়র টিচাররা তোমাকে বিপ প্যাক সম্বন্ধে জিজ্ঞেস করবে, তখন বলবা সেটার নাম হচ্ছে বিসমাথ আইডোফর্ম প্যারাফিন পেস্ট। এটা একটা পেস্টের মতো, এটা আমরা রিবন গজের মধ্যে মাখাইয়া আমরা প্যাক দিব। তাহলে যদি জিজ্ঞেস করে কি করবা, স্যার বিসমাথ এবং আইডোফর্ম হচ্ছে অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, আর প্যারাফিন হচ্ছে স্লিপারি করে, তাহলে আমার প্যাক দিতে সুবিধা হয়। আর অথবা আমরা আরেকবার একটু বলবেন এটা। স্যার পেট্রোলিয়াম জেলি এখন ইউজ হয়? হ্যাঁ, পেট্রোলিয়াম জেলি, এবং এখন আমরা ইউজ করি হচ্ছে অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট, বাজারে অ্যাভেলেবল পাওয়া অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট। তাহলে এটা আমার দুইটা কাজই করে। আমি এখানে যে আমার বিপে কি কাজ করে, বিপে দুইটা কাজ করে। এক হলো সে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, দুই নম্বর হচ্ছে সে স্লিপারি করে, এটা পিচ্ছিল করে দেয়। বিসমাথ এবং আইডোফর্ম হচ্ছে তোমার অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, আর প্যারাফিনটা হচ্ছে স্লিপারি করে দেয় গজটাকে, আমার প্যাক দিতে সুবিধা। ঠিক এখন আমাদের অ্যান্টিবায়োটিক ক্রিম পাওয়া যায়, সেটা একই কাজ করে। ক্রিম না তো অয়েনমেন্ট, অয়েনমেন্টটা কি, এটা অয়েল বেস, এটা স্লিপারি করে প্লাস অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। আর পেট্রোলিয়াম জেলি দিয়েও তুমি ইউজ করতে পারো, অসুবিধা নেই। তাহলে আমি এনএসপি কি করব, রিবন গজের মধ্যে অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট অথবা পেট্রোলিয়াম জেলি অথবা বিআইপিপি, হ্যাঁ, বিসমাথ আইডোফর্ম প্যারাফিন পেস্ট দিয়ে আমি অ্যান্টিনেজাল প্যাক দিব। আচ্ছা, আর কি করতে পারি, আমি কিছু সিস্টেমিক মেডিকেল থেরাপি আছে, হ্যাঁ, যেমন এই ড্রাগগুলো আমার ব্লিডিংকে বন্ধ করে। হ্যাঁ, এই দুইটাই টেনেক্সামিকেসি খুবই অ্যাভেলেবল, বাংলা সব জায়গায় অ্যাভেলেবল, অ্যামোনোক্যাপ্রিকেসি দুটোই অ্যাভেলেবল, সব জায়গায় অ্যাভেলেবল। এটা ইনজেক্টেবল অ্যাভেলেবল, ওরালও অ্যাভেলেবল, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটা ড্রাগ দিয়ে ট্রাই করতে পারি প্যাক দেওয়ার আগে। একটা হলো ডোজোবেলাডিসিন, টেমেজানডেসিন 1.5 গ্রাম 8 আওয়ারলি, ঠিক আছে না। ওটা বাজারে পাওয়া যায় 500 মিলিগ্রাম ক্যাপসুল পাওয়া যায়, তাহলে 3টা ক্যাপসুল 8 আওয়ারলি দিতে হবে, অথবা 3টা ইনজেকশন 3 অ্যাম্পল 8 আওয়ারলি দিতে হবে। তারপর অ্যামোনোক্যাপ্রিক অ্যাসিড, এটাও পাওয়া যায় যদি ওইটা ইউজ হয় কম। তারপরে আসো, যদি এটা করে ম্যানেজ করতে পারলাম না, আমি ডাইরেক্ট থেরাপি করতে পারলাম না, ইনডাইরেক্ট থেরাপি ড্রাগ দিয়ে হলো না, প্যাক দিলাম, প্যাক দেওয়ার পরেও আবার প্যাক খুলে ফেলে ব্লিডিং হচ্ছে, তখন আমি যেতে হবে সার্জিক্যাল ম্যানেজমেন্টে। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি, পোস্টেরিয়র প্যাকিং। দেখো এটা একটা প্যাক, পোস্টেরিয়র প্যাক, কিন্তু এটা আমরা রাখছি সার্জিক্যালে, কারণ এটা খুব ডিফিকাল্ট জিনিস এবং নাওয়াডেজ রিয়ারলি প্র্যাকটিসড, খুবই কম ইউজ হয় এখন। তারপর এটা তোমাদেরকে জেনে রাখতে হবে, কারণ আমাদের সিনিয়র টিচার এটা জানতে চায়। পোস্টেরিয়র প্যাকটা কি, আমরা নেজোফেরিংসি প্যাকটা দিব। নেজোফেরিংসি কি, আমরা মুখের ভেতর দিয়ে নেজোফেরিংসি প্যাকটা দিব, আর এটার সাথে 2টা সুতা জোলাইয়া নাকের ক্যাভিটিতে নিয়ে আসবে। হ্যাঁ,
আর তারপরে অ্যান্টেরিয়র প্যাক দিব। তাহলে প্রথমে পোস্টেরিয়র প্যাক, তারপরে আমরা অ্যান্টেরিয়র নেজাল প্যাক দিব, ঠিক আছে না? তো পোস্টেরিয়র প্যাক অলওয়েজ উইথ এএনএস প্যাক, কখনো পিএনএস প্যাক একা দেওয়া হয় না, অলওয়েজ ইন কম্বিনেশন উইথ এএনএস প্যাক। আর পিএনএস প্যাক দেওয়া হয় মেনলি নেজোফেরিঞ্জিয়াল ব্লিডিং কে বন্ধ করার জন্য। এখন এই প্যাকটা দেওয়া ডিফিকাল্ট, খোলা ডিফিকাল্ট এবং পেশেন্টের জন্য খুবই সাফারিং। এই জন্য একটা বিকল্প হচ্ছে ওই যে পলিশ ক্যাথেটার আছে না, পলিশ ক্যাথেটার আমরা নাক দিয়ে ঢুকাইয়া নেজোফেরিঞ্জে যাওয়ার পরে আমরা ওইটা বেলুনকে ফুলাই দিব। পলিশ ক্যাথেটার দিয়ে 15 ml নর্মাল স্যালাইন দিয়ে আমরা বেলুনকে ফুলাই দিলে ওই নেজোফেরিঞ্জে একটা প্রেসার হিসাবে কাজ করবে। সেটা হচ্ছে একটা পোস্টেরিয়র নেজাল প্যাকের একটা বিকল্প। আচ্ছা, তারপর ধরো পোস্টেরিয়র নেজাল প্যাক দিলাম, সাথে এএনএস প্যাক দিল, যেটা একসাথে, এটাও কাজ হলো না, এটা আমার কাজ হলো না, আবার ব্লিডিং হলো। তখন হচ্ছে আমি ব্লাড ভেসেলকে ইয়ে করে দেব, হ্যাঁ, মানে আমি ব্লাড ভেসেলে বন্ধ করবো। সেটা বন্ধ করব, দেখো ব্লাড ভেসেলের মধ্যে কোন ভেসেল সবচেয়ে কমনলি আমি যেটা করতে পারি, স্পিনোপেলেটান আর্টারি, এটাকে লাইগেশন করা যায়, এন্ডোস্কোপিক্যালি করা যায়, এটাকে বলে এন্ডোস্কোপিক স্পিনোপেলেটান আর্টারি লাইগেশন। তাহলে আমি ভেসেল লাইগেশন কোনটা করব, আমি স্পিনোপেলেটান আর্টারি করতে পারি। যদি সেটা আমার জন্য পসিবল না হয়, বা আমার দুইটা হয়তো আমার সেই পরিমাণে এক্সপার্টাইজ নাই অথবা আমার ইনস্ট্রুমেন্ট নাই, তাহলে আমি ইন্টারনাল মিক্সিয়ালি আর্টারি লাইগেশন করতে পারি। এটা কিভাবে করব, আমি এটা করব হচ্ছে তোমার সাবলিবিয়াল ইনসিশন দিব, মিক্সিলারির এন্ট্রামের অ্যান্টেরিয়র ওয়ালকে আমি একটা ওপেনিং তৈরি করব, তারপরে পোস্টেরিয়র ওয়ালে একটা ওপেনিং করব, করে ওই পোস্টেরিয়র ওয়াল দিয়ে আমি মিক্সিলারি আর্টারিকে দেখতে পারবো যে ওখানে মিক্সিলারি আর্টারি আছে। সেটা আমি হয় মানে একটা ক্লিপ মেরে সেটাকে বন্ধ করে দেবো, হ্যাঁ, অথবা আমি যদি পারি একটা সেলাই দিয়ে দেবো। তাহলে আমি ইন্টারনাল মিক্সিলারি আর্টারিকে লাইগেশন করতে পারি। সেটাও আমি পারতেছি না, সেটা আমার এত এক্সপার্টাইজ নাই, অথবা যে কোনো কারণে পারতেছি না, তখন আমি এক্সটার্নাল আর্টারিকে আমি লাইগেশন করতে পারি। সেটা আমি নেকে করতে পারি, নেকে, হ্যাঁ, নেকে যেখানে আমার ধরো এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেখান থেকে ইয়া হয় বাইফার্কেশন, তার উপরে, তার উপরে বেশি কোথায় করব, হ্যাঁ, তার উপরে প্রথমে আমার আছে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড ব্রাঞ্চে কি কি ব্রাঞ্চ আছে, প্রথমে সুপিথাইরয়েড আর্টারি, তারপরে লিঙ্গুয়াল, তারপরে ফেশিয়াল, তার উপরে আমি লাইগেশন করে দেব। আচ্ছা, তারপরে এটা না হইলে আমি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইথমোরাল আর্টারিও আমি লাইগেশন করতে পারি। সেটা কোথায় করে, সেটা করে হচ্ছে আমার আইয়ের, হ্যাঁ, ইনার ক্যাম্পাসের এখানে ইনসিশন দিয়ে আমি অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়র আর্টারি, ইথমোরাল আর্টারিকে আমি লাইগেট করতে পারি। তাহলে এগুলো হলো আমার সার্জিক্যাল টেকনিক। সার্জিক্যাল টেকনিক আমি কি করতে পারবো, স্পিনোপেলেটান আর্টারি লাইগেশন করতে পারবো, মিক্সিলারি আর্টারি লাইগেশন করতে পারবো, এক্সটার্নাল ক্যারোটিড করতে পারবো, অথবা অ্যান্টেরিয়র আর্টারি লাইগেশন করতে পারবো। আচ্ছা, তো আমি ভেসেল লাইগেশন করতে গেলাম না, তাহলে অনেক সময় কি হয়, সেপ্টামে ব্লিডিং হচ্ছে কিন্তু তার সেপ্টামটা খুব বেশি ডেভিয়েটেড, আমি পিছনে পোর্শনটা দেখতে পারতেছি না, কোথা থেকে ব্লিডিং হচ্ছে, তখন আমি তাকে সেপ্টোপ্লাস্টি করে দেবো। সেপ্টোপ্লাস্টি করব, দুইটা কাজ হবে, ব্লিডিং পয়েন্ট বন্ধ হবে, আর ওই ব্লিডিং পয়েন্টটা আমার ভিজুয়ালাইজ করা সহজ হবে। এত কিছু করার পরেও আমার ব্লিডিং বন্ধ হচ্ছে না, তখন আমি যাব এম্বোলাইজেশন টেকনিকে যাব। আমি এনজিওগ্রাম করে ওই নির্দিষ্ট ভেসেলটাকে আমি এম্বোলাইজ করে দিব, বিশেষ করে মেক্সিলারি আর্টারিকে আমি এম্বোলাইজ করবো, অথবা তার কোনো একটা ব্রাঞ্চকে আমি এম্বোলাইজেশন করে দিব। এটা হলো হাইটেক টেকনিক, এটা সব জায়গায় অ্যাভেলেবল নাই। আচ্ছা, তারপর দেখো আমরা একটা ফ্লো চার্ট আছে, আমরা কি কি করব। প্রথমে আমরা রিসাসিটেশন করব, করার পরে আমরা ইনিশিয়াল এক্সামিনেশন করব। ইনিশিয়াল এক্সামিনেশনে আমরা ব্লাড ভেসেল পাইলাম না, তখন আমরা কি করব, এন্ডোস্কোপি করব। আর যদি ব্লাড ভেসেল পেয়ে যাই, তাহলে আমরা ডাইরেক্ট থেরাপি দেব, বাইপোলার অথবা বাইপোলার ডায়াথেরাপি অথবা সিলভার নাইট্রেট দিয়ে আমি কটারি করে দেব। যদি আমি কটারি করি, তাহলে আমি তাকে ওই দিনই ছুটি দিয়ে দেবো, যে ঠিক আছে আপনি চলে যান। আর যদি দেখো যে আমি ভেসেল পাইলাম না, এন্ডোস্কোপি করলাম, এন্ডোস্কোপি করে যদি ভেসেল পাই, তাইলেও আমি ভেসেলকে কটারি করে দেবো। তখন এন্ডোস্কোপি করে আমি ভেসেল লোকেট করতে পারলাম না, তখন আমি যাব ইনডাইরেক্ট থেরাপিতে, অ্যান্টিও নেজাল প্যাকে।
যদি অ্যান্টেরিয়র নেজাল প্যাক আমি দেই, অবশ্যই মিনিমাম 48 আওয়ার্স আমাকে রাখতে হবে। প্যাক একবার দিলে এটা আমাকে 48 আওয়ার্স এই প্যাককে আমাকে ইনস্টল রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এএনএস প্যাক দিয়েও আমার ব্লিডিং বন্ধ হচ্ছে না, প্যাক খোলার পর আবার ব্লিডিং হচ্ছে, তখন আমি যাব এইগুলা পোস্টেরিয়র প্যাকে যাব, সেপ্রাল সার্জারি যাব, অথবা ব্লাড ভেসেলকে লাইগেট করে দিব। তারপরেও আমার হচ্ছে না, তখন আমি যাব এনজিওগ্রাফি দিয়ে, এনজিওগ্রাফি করব এবং এম্বোলাইজেশন করে দেব। এটা হচ্ছে হাইটেক এনজিওগ্রাম করে করা হয়। স্যার পস্টেরিয়র প্যাকিং এর অল্টারনেটিভ একটা কি বলেছিলেন? এটা হচ্ছে পলিস ক্যাথেটার আছে না, পলিস ক্যাথেটার। পলিস ক্যাথেটারটা আমরা নাক দিয়ে দিয়ে দেব, এটা যখন ইউজিভিটিসে যাবে তখন আমরা এটা বেলুনকে নরমাল স্যালাইন দিয়ে খুলে দিব, তাহলে এটাও একটা প্যাকের মতো কাজ করবে। এটা পেশেন্টের জন্য অনেক বেশি প্যালেটেবল, মানে সে এটাকে সহজে নিতে পারবে, কিন্তু পেন এসপেক্টটা খুব বেশি পেশেন্টের জন্য কষ্টকর হয়। তাহলে দেখো আমরা বেস্ট লাইন প্র্যাকটিস কি করব। ফার্স্ট লাইন থেরাপি কি? ফার্স্ট লাইন থেরাপি হচ্ছে ডাইরেক্ট থেরাপি, অর্থাৎ কটারি, কিপেল কটারি বা ইলেকট্রিক কটারি। সেকেন্ড লাইন হচ্ছে ইনডাইরেক্ট থেরাপি, ওই এএনএস প্যাকিং, পিএনএস প্যাকিং। থার্ড লাইন হচ্ছে সার্জিক্যাল টেকনিক, অর্থাৎ আমার সেপ্রাল সার্জারি বলো অথবা ব্লাড ভেসেল লাইগেশন। ফোর্থ লাইন হচ্ছে এম্বোলাইজেশন। দেখো তোমার এখান থেকে তোমাদের আর কিছু এপিস্টেক্স থেকে জানা আছে কিনা তোমার, তাহলে আমরা তারপরে টপিকসে চলে যাব। স্যার দুইটা ড্রাগের নাম বলুন স্যার, এটা কোনটা? হ্যাঁ, এই যে দেখো ট্রেনেক্সামিক অ্যাসিড, এই যে এটা, আর হচ্ছে অ্যামোনোক্যাপ্রিক অ্যাসিড, এই যে সিস্টেমিক মেডিকেল থেরাপি। এই দুইটা ইনজেকশন পাওয়া যায়, তুমি স্টেপ দিয়ে দেবা ইনজেকশন, এই যে অ্যামোনোক্যাপ্রিক অ্যাসিড। তাহলে এখন আসো আচ্ছা, দেখো তোমাদের এখান থেকে কোনো কোশ্চেন আছে কিনা সেটা দেখো, না হলে আমরা পরের টপিকে চলে যাব। যেহেতু আমাদের লেকচার কম, আমাদেরকে একটু রিপিটে যাইতে হবে। হ্যাঁ স্যার একটু বাইপোলারটা একটু বুঝাই দিবেন। আচ্ছা, তোমরা জানো যে ডায়াথার্মি দুই ধরনের, একটা ইউনিপোলার ডায়াথার্মি আর হচ্ছে বাইপোলার ডায়াথার্মি। তো এখানে বলা হয় যে ইউনিপোলার ডায়াথার্মি ইউজ করলে ডিউ টু ইলেকট্রিক, হ্যাঁ ইলেকট্রিসিটির কারণে এটা ইয়ে হতে পারে, মানে তোমার ব্লাইন্ডনেস হতে পারে। তো এই জন্য আমরা ইউনিপোলার ইউজ না করে আমরা এখানে বাইপোলার ইউজ করব। বুঝতে পারছো? ইউনিপোলার ইউজ না করে আমরা এখানে বাইপোলার ইউজ করব। স্যার ট্রানএক্সামিক অ্যাসিড যে ইনজেকশনটা, এটা কি স্যার যে সাইড থেকে ব্লিডিং হচ্ছে ওই সাইডে দিব? না না, এটা দেব আমরা ইন্ট্রামাসকুলার দেব। বুঝতে পারছো? ইন্ট্রামাসকুলার দেব। আচ্ছা দেখো তো এটা কি শেয়ার হচ্ছে? স্যার এটা কি নোজে দেব নাকি না না না, ইন্ট্রামাসকুলার আইভি দেবা, আইভি। ও আচ্ছা আচ্ছা, এটা কি শেয়ার হচ্ছে ডিএনএস? এখন আসে নাই, শুধু ফাইলটা আসছে। এখন শেয়ার হচ্ছে? জি স্যার, ডেভিয়েটেড নেজাল আচ্ছা সেপ্টাম। দেখো, এটা আমরা শেষ করতে হবে 15 মিনিটে। আচ্ছা, এখন তোমাদের এপিস্টেক্সটা যেটা ইম্পর্টেন্ট, একটু বলো তো, আর কারো কোনো কোশ্চেন বা কোয়েরি আছে কিনা দেখো তো। দেখো পরে থাকলে বলো যে কোনটা, কোন লাইনটা বলবেন। খুব ইজি। স্যার সেপ্টাল সার্জারি টেকনিকটা হলে কি কি সুবিধা হবে সেটার একবার একটু বলুন। এটা হচ্ছে অনেক সময় তার গ্রস ডিএনএস থাকে অথবা সেপ্টাল স্পার থাকে, যেটার পিছন থেকে ব্লিডিং হচ্ছে আমরা দেখতে পারতেছি। তাহলে আমি যদি সেপ্টাল সার্জারি করে দেই, তাহলে ওই ব্লিডিং সাইডটা আমার জন্য ভিজিবল হবে। প্লাস অনেক সময় সেপ্টামের কারণে ব্লিডিং যেহেতু বেশি হয়, এই জন্য এই ব্লিডিংটা কমে যাবে। সেপ্টাল সার্জারি করে দিলাম, সেপ্টাল করে দিলে ওই সেপ্টাল ব্লিডিংটা কমে যাবে, প্লাস আমি ওই পিছনের সাইডটাও আমার জন্য লোকেট করা সহজ হবে। ঠিক।
অনেক সময় অনেক প্যাথোলজি আছে সেপ্টাম সার্জারিতে, সেপ্টামের, যেগুলোর কারণে আমার ব্লিডিং বন্ধ হয় না। তখন আমি সেপ্টোপ্লাস্টি করে দিলে ওটা ইজিলি বন্ধ হয়ে যায়। সেপ্টোপ্লাস্টি কি হয়, আমি যেহেতু ফ্ল্যাপ তুলে মিউকোজাল ফ্ল্যাপটা তুললে এখানে অনেক ব্লাড ভেসেল এমনি হয়ে যাচ্ছে, ব্লিডিং বন্ধ হয়ে যাবে এমনি। দেখো এপিস্টেক্সিস থেকে আর কিছু আছে কিনা। তাহলে এপিস্টেক্সিস পরে তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ এপিস্টেক্সিস, এপিস্টেক্সিস এর কমন কয়েকটা কজ বলো, তারপরে বলবো যে ঠিক আছে তুমি কিভাবে ম্যানেজ করবা সেটা বলো। তো তোমাকে ওইভাবে বলতে হবে। স্যার প্রথম হচ্ছে রিসাসিটেশন, তারপর হচ্ছে ডাইরেক্ট থেরাপি, লোকেট করতে পারলে, না পারলে আমি এনএসপেক্ট দিব, না পারলে পিএনএসপেক্ট দিব, না পারলে আমি সার্জারি করবো। সার্জারির মধ্যে সেপ্টোপ্লাস্টি আছে, আর আমার ওই কয়েকটা ভেসেল আমি ইচ্ছা করলে লাইগেট করতে পারি। হ্যাঁ, প্রথমে উপর থেকে আসো স্পেসিফিক হলো স্পিরিটাল আর্টারি, না পারলে মিক্সিলারি আর্টারি, না পারলে এক্সটার্নাল আর্টারি, এই ভেসেলগুলোকে আমি লাইগেট করে দেবো। যদি লাইগেশনের পর না হয় বা আমার হাইটেক অ্যাভেলেবল থাকে, তাহলে আমি এনজিওগ্রাফি করে ওগুলোকে এম্বুলাইজ করে দিতে পারি, যেটা আমার দেশে এখনো খুব একটা অ্যাভেলেবল না। আচ্ছা, তাহলে যদি আর কোনো কোশ্চেন আছে তোমার ইয়া থেকে, এপিস্টেক্সিস থেকে, তাহলে আমরা ডিএনএস চলে যাই। আমি কি আর স্লো যাইতে হবে নাকি তোমরা ফলো করতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ, বলো, একদম বলো, তোমরা ফলো করতে পারতেছো না, আর একটু স্লো যাওয়া লাগবে? স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের যদি এপিস্টেক্সিস থেকে কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো কোশ্চেন থাকলে এখনো বলতে পারো। আমার তারপরে টপিক হচ্ছে ডিএনএস। এটা তোমার পরীক্ষাতে কেস থাকবে। ডিএনএস কেস সাধারণত পরীক্ষায় থাকে, ডিএনএস আর পলিপ দুইটা থাকে আর কি। ডিএনএস মানে হচ্ছে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। আচ্ছা, এটা দেখো, এটা নেজাল সেপ্টামের একটা স্ট্রাকচার। নেজাল সেপ্টাম কি দিয়ে ফর্ম করে? এটা হচ্ছে সেপ্টাল কার্টিলেজ, এটা অ্যান্টেরিয়রে থাকে। এটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড, এটা হচ্ছে বোমার। এই তিনটাই আসলে মেইনলি সেপ্টাম ফর্ম করে। তোমরা বেসিক সায়েন্সে পড়ে আসছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তারপর আবার একটু মনে করার জন্য। তাহলে তিনটা জিনিস সেপ্টাম ফর্ম করে মেইনলি। একটা হচ্ছে সেপ্টাল কার্টিলেজ, পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড বোন, তারপর হচ্ছে বোমার। তারপরে নিচের দিকে থাকে নেজাল ক্রেস্ট অফ প্যালাটাইন বোন, নেজাল ক্রেস্ট অফ ম্যাক্সিলা, উপরে দিকে কিছুটা নেজাল বোন, তারপরে ওই যে ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা, এগুলা কিছু এদিক থাকে। হ্যাঁ, কিন্তু মেইনলি এই তিনটাই সেপ্টামকে ফর্ম করে। আচ্ছা, তারপরে নিচে নেজাল ক্রেস্ট আছে, নেজাল ক্রেস্ট অফ ম্যাক্সিলা, নেজাল ক্রেস্ট অফ প্যালাটাইন। এটা আমরা দেখো যে কোনটা কতটুকু আমরা ফেলতে চাই। এই যে আমরা এই অংশটা ফেলতে চাই, সেপ্টামের যে কার্টিলেজের পোরশন, পারপেন্ডিকুলার প্লেটে কিছু পোরশন, বোমারের অংশ, এতটুকু আমরা ফেলতে চাই। তো সেপ্টোপ্লাস্টিতে কি করে, যে এটা না ফেলে এটাকে রিপোজিশন করা হয়। ধরো এটা আমি কেটে ফেলে দিলাম, হ্যাঁ, ফেলে এটাকে আমি রিশেপ করলাম, এটাকে প্লেন করে আবার এখানে রিপোজিশন করে দিলাম। এটা বলি সেপ্টোপ্লাস্টিতে এটা করা হয়। অথবা যদি আমার এই পোরশনটা অন্য কোথাও গ্রাফ হিসাবে ইউজ করা লাগে, তাহলে সেটা আমি ইউজ করতে পারি গ্রাফ হিসাবে। এগুলো সেপ্টোপ্লাস্টি টেকনিক। দেখো এই যে এটা দুটো টার্ম আছে, দেখো ডরসাল এল স্ট্রাট, কডাল এল স্ট্রাট। এই দুইটা, এই অংশটা হচ্ছে সেপ্টামের আমার যে ডরসাম, নেজাল ডরসামকে সাপোর্ট দিয়ে রাখে। যদি এই পোরশনটা আমি ফেলে দেই, তাহলে আমার নেজাল ডরসামটা ডিপ্রেস হয়ে যাবে। অর্থাৎ নেজাল নোজকে সাপোর্ট দেওয়ার জন্য আমার এই পোরশনটা দরকার। যেহেতু এটা এল এর মতো শেপ, এটাকে বলে এল স্ট্রাট, ডরসাল এল স্ট্রাট, কডাল এল স্ট্রাট। নেজালের সেপ্টামের খুব অ্যান্টেরিয়র পোরশনটা, তাহলে এই পোরশনটা আমার ডরসামকে সাপোর্ট দেওয়ার জন্য ইম্পর্টেন্ট। এই পোরশনটা আমি ফেলতে পারবো না। যদি ফেলি তাহলে কি হবে, নেজাল ডরসামটা ডিপ্রেস হয়ে যাবে, এটাকে বলে স্যাডেল নোজ হয়ে যাবে। অথবা সামনের দিকে যদি ফেলি, সুপ্রাটিভ ডিপ্রেশন হয়ে যাবে। তাহলে এই দুইটা পোরশনকে বলে ডরসাল এল স্ট্রাট, কডাল এল স্ট্রাট। এটা আমাকে রাখতে হবে। তাহলে আমি এটা পিছন থেকে ফেলে দেবো। এটা হলো অ্যাবাউট 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটার আমাকে রাখতেই হবে, না রাখলে আমার ডিপ্রেশন হয়ে যাবে। তাহলে আসো এবার কেন হয়,
দুটা কারণ, একটা হচ্ছে জন্মগত থাকতে পারে ডেভেলপমেন্টাল, 2 নম্বর হচ্ছে ডিউ টু ট্রমা, যে কোনো ট্রমার জন্য এটা হতে পারে। যেহেতু নোজ হচ্ছে ফেসের সবচেয়ে এক্সপোজ পার্ট, এক্সটার্নালি সবচেয়ে বাইরে বের হয়ে থাকে নোজ, ইনজুরি বেশি হয়। তারপরে আসো যে সেপ্টাল ডেভিয়েশন আমার কয় ধরনের হতে পারে। এটা দেখো যে এটা সেপ্টালটা, এই যে সেপ্টামের যে অ্যান্টেরিয়র পোরশনটা এটা একটু ডেভিয়েশন হয়ে গেছে, এটা বলে অ্যান্টেরিয়র ডিসলোকেশন। অথবা সি এর মতো হইতে পারে, অথবা এস এর মতো হইতে পারে, অথবা একটা স্পার, যেটা বলে সেপ্টাল স্পার, জাস্ট একটা শিংয়ের মতো বের হয়ে আসছে, সেপ্টাল স্পার। অথবা সেপ্টালটা যেমন ঠিক হয়ে গেল, অর্থাৎ আগে তার হ্যামাটোমা হয়েছিল, হয়ে হ্যামাটোমাটা অর্গানাইজ হয়ে সেপ্টামটা ঠিক হয়ে গেছে। তাহলে এই 5 ধরনের ডেভিয়েশন আমরা পাইতে পারি। কি পাইতে পারি? অ্যান্টেরিয়র ডিসলোকেশন খুব কমন, সি শেপ এটাও খুব কমন, বাকি দুইটা খুব বেশি কমন না। এস শেপ হইতে পারে, সেপ্টাল স্পার থাকতে পারে একটা, অথবা সেপ্টাল থিক হতে পারে। এই স্পারের পিছনে ব্লিডিং হইলে এটা দেখা খুব ডিফিকাল্ট, এখানে প্যাক দেওয়া ডিফিকাল্ট, এনএস প্যাক দেওয়া খুব ডিফিকাল্ট। এই জন্য বলা হয় যে এইসব ক্ষেত্রে সেপ্টাল সার্জারি করে ফেলতে হবে। কারণ কি, ধরো এই যে স্পার্শিং এর মধ্যে একটা পোর্শন, এখানে ব্লিডের পিছনে ব্লিডিং, তো তুমি কেমনে দেখবা কি প্যাক দিবা, কিভাবে করবা? এই জন্য যদি সেপ্টাল সার্জারি করে স্পারটা সরাই ফেলা হয়, তাহলে আমার ওই সাইডটা ভিজুয়ালাইজ সহজ হবে। আচ্ছা, তাহলে আমি কত ধরনের পেলাম? সেপ্টাল ডিএনএস, অ্যান্টেরিয়র ডিসলোকেশন, সি শেপ ডিফর্মিটি, এস শেপ ডিফর্মিটি, স্পার এবং নেজাল সেপ্টাল থিকেনিং পেতে পারি। এই 4-5 টাইপের ডেভিয়েশন আমি পেতে পারি। এখন দেখো যে ডিএনএস থাকলে রোগী আমার কাছে কি নিয়ে আসবে। তার কিছু সিম্পটম থাকতে পারে, যেমন তার নেজাল অবস্ট্রাকশন থাকতে পারে, তার এক্সটার্নাল ডিফর্মিটি, অর্থাৎ নেজাল এক্সটার্নাল ডিফর্মিটি নিয়ে আসতে পারে, ইনজুরির কারণে এক্সটার্নাল ডিফর্মিটি, সেরেল নোজ বা নেজাল ফ্র্যাকচার নিয়ে আসতে পারে, নেজাল সেপ্টাল ডেভিয়েশন নিয়ে আসতে পারে, তাহলে এক্সটার্নাল ডিফর্মিটি নিয়ে আসতে পারে। আর কি, তার রিকারেন্ট তার ব্লিডিং হয়, এপিস্টেক্সিস সেটা নিয়ে আসতে পারে। রিকারেন্ট সাইনোসাইটিস হয়, কারণ সাইনোসাইটিস হবে যদি আমার সেপ্টামটা ডেভিয়েশন হয় ওই পাশে লেগে থাকে, আমার ম্যাক্সিলারির অস্টিয়ামকে ব্লক করে ফেলে, তাহলে সিক্রেশন জমা হবে, জমা হয়ে বারবার ইনফেকশন হবে, তো রিকারেন্ট সাইনোসাইটিস। তাহলে বুঝতে পারছো কেন সাইনোসাইটিস হবে? কেন হবে? এই যে বললাম যে সেপ্টামটা, যে আমার যে মিডল মেয়েটা যদি অবস্ট্রাকশন করে ফেলে, তাহলে মিডল মেয়েটা আমার সবগুলো সাইনাস ড্রেন করে, তো সাইনাসের ওপেনিং গুলো অবস্ট্রাকশন হয়ে যাবে, সাইনাসের সিক্রেশন জমা হয়ে যাবে, যেখানে সিক্রেশন জমা হয় সেখানে ইনফেকশন হয়, তাহলে আমার রিকারেন্ট সাইনোসাইটিস নিয়ে আসতে পারে রোগী। আবার কি, তারপর হেডেক নিয়ে আসতে পারে। তাহলে কি কি নিয়ে আসবে রোগী? নেজাল অবস্ট্রাকশন, এক্সটার্নাল ডিফর্মিটি, রিকারেন্ট এপিস্টেক্সিস, সাইনোসাইটিস, হেডেক, এই সমস্যাগুলো নিয়ে আসবে তোমরা রোগী। আচ্ছা, তাহলে তুমি কিভাবে ডায়াগনোস করবা? প্রথমে তাকে ইন্সপেকশন করবা, ইন্সপেকশনে তুমি তাকে নেজাল ডরসাম দেখবা, ডরসাম ডিফর্মিটি আছে কিনা, কোনো আগে কোনো ইনজুরি ট্রমার কোনো সিকুয়েল আছে কিনা। তারপর তুমি পালপেশন করে দেখবা যে তার ডরসামটা কি অবস্থা, তারপরে তার নেজাল যে ভেস্টিবুলার কি অবস্থা। তারপর তুমি অ্যান্টিওরাইনোস্কোপি করবা, অ্যান্টিওরাইনোস্কোপি করার পরে তুমি নেজাল এন্ডোস্কোপি করবা। আমরা কি বলতেছি যে এন্ডোস্কোপি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, এটা করতে হবে। আর অ্যান্টিওরাইনোস্কোপি কি বলছিলাম মূলত একজন, যে হোয়াট ইজ অ্যান্টিওরাইনোস্কোপি? ডোডিকাম নেজাল স্পেকুলাম হেডলাইট সহ যে ইন্সপেকশনটা, এটা এক্সিলেন্ট এক্সিলেন্ট। তাহলে এক্সামিনেশন অফ নেজাল ক্যাভিটি উইথ দ্য হেল্প অফ ডোডিকাম নেজাল স্পেকুলাম এন্ড হেডলাইট, সেই কথা আমরা ওয়ার্ডে যে দেখি, তুমিও দেখতে পারবা, ইন্টারনেট অসুবিধা নেই। তারপরে নেজাল এন্ডোস্কোপি, এন্ডোস্কোপি করলে এটা ম্যাগনিফাইড ভিউতে আমি খুব ভালো দেখতে পারবো। আসলে তুমি কি ট্রিটমেন্ট করবা, দুটো অপশন আছে, এক হচ্ছে তুমি এসএমআর করতে পারো, এক হচ্ছে সেপ্টোপ্লাস্টি করতে পারো। তাহলে এটা পরীক্ষার হলে খুব আসে যে সেপ্টোপ্লাস্টি, দেখবা যে খুব কমনলি কোশ্চেন করে যে সেপ্টোপ্লাস্টি কি। এই কোলোমেলাটা দেখে কি আমরা মানে বুঝতে পারবো যে এখানে টিএনএস আছে নাকি? বা শোনো, তুমি যখন এই নেজাল টিপটা ধরে ইয়ে করবা, উপরে উঠাবা, তখন দুইটা অ্যান্টিওনিয়ারিস দেখবা, তখন একটা প্রাইমারি অ্যাসেস করতে পারবা যে যদি অ্যান্টিরিয়র ডিসলোকেশন হয়
তো দেখবা যে সেপ্টামটা কোলুমেলা থেকে পার হয়ে এদিকে গিয়ে আসছে, কোলুমেলা একদিকে সেপ্টাম আরেক দিকে গিয়ে আসছে, সেপ্টাম অ্যান্টেরিয়র এটা বোঝা যায়। তারপরে তুমি যদি অ্যান্টেরিয়র করো আলো বুঝতে পারবা যে সেপ্টামটা কোন দিকে ডেভিয়েশন বোঝা যায়, ক্লিয়ারলি বোঝা যায়। আচ্ছা, তারপরে আসো, তাহলে এই দুইটা পরীক্ষায় খুব কমনলি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ সাবমিউকোজাল রিসেকশন এসএমআর আর হোয়াট ইজ সেপ্টোপ্লাস্টি, এবং দুটোর মধ্যে পার্থক্য কি। আচ্ছা, তুমি আসো, তাহলে এসএমআর মানে কি? সাবমিউকোজাল রিসেকশন। আর সেপ্টোপ্লাস্টি। আচ্ছা, ইন্ডিকেশন, তাহলে আমরা কখন সার্জারি করব? যদি তুমি সহজ ভাষায় বলো, নো সিমটম নো ট্রিটমেন্ট। যে যদি তার ডিএনএস আছে কিন্তু সিমটোমেটিক না, তাহলে আমার কোনো ট্রিটমেন্ট করার দরকার নেই, কোনো সার্জারি করার দরকার নেই। তাহলে কখন সার্জারি করব? ডিএনএস উইথ সিমটম। তাহলে কি কি সিমটম হইতে পারে তুমি জানো, ওই আগে পড়ছিল সিমটম গুলা, সেটাই আবার বলবো। যে ইন্ডিকেশন অফ সার্জারি কি? nasal obstruction due to septal deviation, epistaxis due to septal deviation, sinusitis due to septal deviation। তাহলে এগুলো আমরা সবগুলো বলছিলাম সিমটমের মধ্যে। হ্যাঁ, তাহলে nasal obstruction with DNS, epistaxis with DNS, sinusitis with DNS, chronic decuscystitis। এটা তোমরা যখন আইতে পড়ছো যে বারবার decuscystitis, অর্থাৎ আমার nasal এত ডেভিয়েশন, আমার ওই যে আমার যে ইয়াটা কি বলবো, আমার আয়ের ডেনেস্টিক ল্যাক্রিমাল সেক্টর, ল্যাক্রিমাল অ্যাপারাটাস আমার ডেনেস্টিক মতো হচ্ছে না, তখন আমার বারবার ডেকুসিস্টাইটিস হবে। তো ডেকুসিস্টাইটিস হলে তখন আমাকে ডিএনএস সার্জারি করে ফেলতে হবে। তারপর তো নেজাল বোন ফ্র্যাকচার থাকে, ফ্র্যাকচার থাকলে আমাকে সাথে সেপ্টাম সার্জারি করতে হবে। জন্য ইয়াসে মানে একটা ডায়লগ আছে, হোয়ার সেপ্টাম গোজ দ্য নোজ, অর্থাৎ সেপ্টাম যেদিকে যায় নাক সেদিকে যায়। এজন্য তোমাকে রাইনোপ্লাস্টি করতে হইলে সাধারণত সেপ্টামকে অবশ্যই অ্যাডজাস্ট করা লাগে। সেপ্টোপ্লাস্টি না করে রাইনোপ্লাস্টি করলে এটা ঠিক হবে না আর কি। এজন্য নেজাল বোন ফ্র্যাকচার উইথ ডিসলোকেশন অর ফ্র্যাকচার অফ সেপ্টাম একসাথে করতে হবে, অ্যাজ এ পার্ট অফ সেপ্টোরাইনোপ্লাস্টি হিসাবে একসাথে করতে পারে। আরেকটা হচ্ছে হাইপোফাইসেক্টমি, যদিও এটা এখন খুব রেয়ারলি করা হয়। হ্যাঁ, ট্রান্সসেপ্টাল ট্রান্সপেনয়েড হাইপোফাইসেক্টমি করা হতো আগে, কিন্তু এটা এখন সবটা এন্ডোস্কোপিতে করা হয়, এখন আর ট্রান্সসেপ্টাম করা হয়। কিন্তু অনেক টিচার, সিনিয়র টিচার জানতে চায় যে এভাবে করা যায় কিনা। হ্যাঁ, করা যায় স্যার, ট্রান্সসেপ্টাল হাইপোফাইসেক্টমি করা হয়, কিন্তু স্যার এখন এটা করা হয় না, এখন সব এন্ডোস্কোপিতে করা হয়। আচ্ছা, তাইলে এইটা বলতে পারবা ইন্ডিকেশন গুলো যদি রিটেন আসে লিখতে পারবা যে nasal obstruction with DNS, epistaxis with DNS, sinusitis with DNS, chronic decuscystitis with DNS, হচ্ছে nasal bone fracture with dislocation or fracture of septum, হচ্ছে as a part of septorinoplasty। তারপর হচ্ছে hypophyseectomy, এটা হলো nasal surgery indication। তার আগে বললাম যে নো সিমটম নো ট্রিটমেন্ট, সিমটম নাই আমি ট্রিটমেন্টের দরকার নাই, সিমটম থাকলে আমরা ট্রিটমেন্টে যাব। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। যদি কেউ কসমেটিক পারপাসে যে দেখতে খারাপ লাগতেছে, সে যদি চায় যে এটা করতে মানে সেপ্টোপ্লাস্টি করতে, তাহলে কি সেটা আপনারা করেন নাকি? হ্যাঁ, অবশ্যই করতে পারবে, অবশ্যই করবা। এটা আমরা পরে একটু অল্প একটু বলে দেবো, এটা সেপ্টো ইয়াটা রাইনোপ্লাস্টিটা একটু পরে বলবো, এটা পরে। হ্যাঁ, এই যে দেখো আমরা এখানে একটা পয়েন্ট রাখছি, রাইনোপ্লাস্টি। অনেক এক্সামিনার জিজ্ঞেস করে হোয়াট ইজ রাইনোপ্লাস্টি, এটা তোমরা আমি পরে বলে দিচ্ছি। রাইনোপ্লাস্টি মানে আমি যখন দেখতে আমার ভালো লাগতেছে না, কসমেটিক পারপাস সার্জারি করা, সেটা হলো রাইনোপ্লাস্টি। আচ্ছা, এখন দেখো এই দুইটা আলাদা কিছু পয়েন্ট আছে। এসএমআর কি, সেপ্টোপ্লাস্টি কি, এটা পরীক্ষা জিজ্ঞেস করে। তোমার এতগুলো পয়েন্ট না জানলেও চলবে, 4-5টা পয়েন্ট তোমার জানলে চলবে। যেমন এসএমআর কি করে, এক্সিশন অফ ডিফ্লেকশন, অর্থাৎ যে পোর্শনটা ডেভিয়েশন আমি কেটে ফেলে দিব শেষ। হ্যাঁ, এটা হচ্ছে একটা রেডিক্যাল সার্জারি, সোজা কথা আমি ডেভিয়েশন হচ্ছে এটা ফেলাই দেব শেষ। আর সেপ্টোপ্লাস্টি কি, অ্যাটেনশন ইজ মোর অন রিকনস্ট্রাকশন রাদার দ্যান এক্সিশন। এখানে এক্সিশন হচ্ছে আমি রিকনস্ট্রাকশনটা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। আগে বলছিলাম যে আমি ডেভিয়েশন পোর্শনটা কেটে আনবো আবার রিপোজিশন করে দেবো। হ্যাঁ, জাস্ট আমি এটাকে রিকনস্ট্রাকশন করবো। প্লাস্টি মানে কি, এনে প্লাস্টি মিন্স রিকনস্ট্রাকটিভ প্রসিডিউর। তাহলে আমি এখানে অ্যাটেনশন দিব মেইনলি রিকনস্ট্রাকশনে, নট এক্সিশন। আর এসএমআর মানে কি, কোনো রিকনস্ট্রাকশন, আমি জাস্ট এটা কেটে ফেলে দেবো শেষ। আচ্ছা দেখো, ক্যানট অ্যাড্রেস কডাল এন্ড ডর্সাল স্ট্রাট, আর এটা কডাল এন্ড ডর্সাল স্ট্রাটকে অ্যাড্রেস করা যায়। এটা আমি দেখতে বলো, এই যে দেখো, এটা আমি একটু পরে আরেকবার বলতেছি।
আর এসএমআর এ দেওয়া হয় ক্লিয়ারেন্স ইনসেশন, আর এখানে দেওয়া হয় হেমি ট্রান্সফিউশন ইনসেশন। তাহলে এবার তুমি আসো একটু পিছনে যাই, এই ছবিটা দেখো। আমরা এসএমআর এ কি করি? এসএমআর এ ক্লিয়ারেন্স ইনসেশন দেই। এটা হলো এই অ্যান্টেরিয়র মার্জিন থেকে 1 সেন্টিমিটার ভিতরে ইনসেশন দেওয়া হয়, এখানে ইনসেশনটা দেওয়া হয় এখানে। হ্যাঁ, তো এখানে যদি এটাকে বলে ক্লিয়ারেন্স ইনসেশন এসএমআর এ দেওয়া হয়, তাহলে কি হয়? আমি কি এই পোর্শনটা অ্যাড্রেস করতে পারবো না? কারণ আমি ইনসেশন দিচ্ছি এখানে, আমি এই বাকিটা অ্যাড্রেস করতে পারবো। তাহলে এসএমআর এ আমার এই ডরসাল এল স্ট্রাট কডাল স্ট্রাটকে অ্যাড্রেস করার সুযোগ নাই। কেন? কারণ ইনসেশনই দিচ্ছি এইখানে। ইনসেশন কোথায় দেই? অ্যান্টেরিয়র সেপ্টামের অ্যান্টেরিয়র মার্জিন থেকে 1 সেন্টিমিটার ভিতরে ইনসেশন দেই, যেটাকে বলে ক্লিয়ারেন্স ইনসেশন। তাহলে এসএমআর এ আমার এই ডরসাল স্ট্রাট কডাল স্ট্রাট অ্যাড্রেস করার সুযোগ নাই, কারণ আমি ইনসেশন দিচ্ছি পিছনের দিকে, এই যে 1 সেন্টিমিটার পিছনে ইনসেশন, এটাকে বলে ক্লিয়ারেন্স ইনসেশন। আর সেপ্টামের পাশে কি করি? আমি ইনসেশন দেই হচ্ছে একদম অ্যান্টেরিয়র মার্জিন বরাবর ইনসেশন দেই, এইখানে ইনসেশন দেই, এটাকে বলে হেমি ট্রান্সফিউশন ইনসেশন। হেমি ট্রান্সফিউশন ইনসেশন। তাহলে কি এটা আমি অ্যাড্রেস করতে পারবো না এই জায়গাটা? তাহলে আমি ডরসাল স্ট্রাটকে আমি অ্যাড্রেস করতে পারবো। মানে বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারছো? তাহলে তুমি ওই দুটো লাইন বুঝতে পারবা। এই যে এটা যে ক্যানট অ্যাড্রেস কডাল ও ডরসাল স্ট্রাট এসএমআর করা যায় না, আর তুমি সেপ্টোলজিতে কডাল এবং ডরসাল স্ট্রাটকে অ্যাড্রেস করতে পারবা। এটা বুঝছো কিনা? এটা কি ব্যাপার, বুঝতে পারছো? এটা তোমরা একজন বলো, কিছু রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, তারপরে এসএমআর কে বলে ক্লিয়ারেন্স ইনসেশন, আর হলো হেমি ট্রান্সফিউশন ইনসেশন। আর এসএমআর সাধারণত 17 বছর আগে করা হয় না, নট ডান ইন চিলড্রেন আন্ডার 16 ইয়ার্স। আর এটা একদম 6 বছরের মধ্যেও করা যায় সেপ্টোপ্লাস্টিটা। তারপরে আসো এই এসএমআর এ মিউকো পেরিকন্ড্রিয়াম এবং মিউকো পেরিস্টাল ফ্ল্যাপটা দুই পাশে রেস করা হয়, আর এসএমআর এ ইউজুয়ালি এক পাশে রেস করা হয়। এসএমআর এ বেশি কমপ্লিকেশন হয়, এসে পাশে কমপ্লিকেশন কম। এই পয়েন্টগুলো যদি তুমি কয়েকটা মনে রাখতে পারলেই হবে। যদি রিটেনে আসে লাস্টের আগের পয়েন্ট একটু, হ্যাঁ লাস্টের আগের পয়েন্টটা মিউকো এপিডার্মাল, ওই যে ফ্ল্যাট, এই যে আমরা বলছিলাম যে আমরা সেপ্টাম ইনসেশন দিই, সেপ্টোপ্লাস্টিতে ইনসেশন দিই অ্যান্টেরিয়র মার্জিন বরাবর, এসএমআর ইনসেশন দিই একটু 1 সেন্টিমিটার পিছনে। ইনসেশন দিয়ে আমরা কি করি? মিউকো পেরিকন্ড্রিয়াম মিউকো পেরিস্টাল ফ্ল্যাপকে উঠাই, ফ্ল্যাপ উঠাইয়া তারপরে ভিতরে বুনকে আমরা সরাই। হ্যাঁ, তো সেপ্টোর পাশেতে শুধু এক পাশে ফ্ল্যাপ তুললে চলে, আর এসএমআর আমাকে দুই পাশে ফ্ল্যাপ উঠাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কমপ্লিকেশন বেশি, এসএমআর এর কমপ্লিকেশন কম। কেন কমপ্লিকেশন বেশি? যেহেতু এটাকে ফেলে দেওয়া হয়, বোনসটাকে এক্সটেনশন করা হয়। এখন আসলে এটা খুব কমনলি জিজ্ঞেস করা হয়, এটা কি কি কমপ্লিকেশন হয় সার্জারিতে, সেপ্টাল সার্জারিতে কি কি কমপ্লিকেশন হয়? এখানে ব্লিডিং হেমোরেজ হয়, সেপ্টাল হেমাটম হইতে পারে, হেমাটম হলে অ্যাবসেন্স হবে, আবার সেপ্টাল পারফোরেশন হইতে পারে। আমি যদি দুই পাশে মিউকো পেরিস্টাল ফ্ল্যাপ যদি আমি ইনজুরি করে ফেলি, তাহলে আমার সেপ্টাল পারফোরেশন হইতে পারে। তারপর রিট্রাকশন অফ কোলুমেলা, যদি আমি সেপ্টামের অ্যান্টেরিয়র মার্জিনটা ফেলে দিই, আমার কোলুমেলাটা একটু রিট্রাকশন হয়ে যাবে, এটাকে বলে কোলুমেলা রিট্রাকশন। হ্যাঁ, আমি যদি কডাল স্টাফ যদি ফেলে দিই। আচ্ছা, আর হচ্ছে আমি যদি সেপ্টাম বেশি ফেলে দিই, ডরসাল স্টাফ কডাল স্টাফ ফেলে দিই, তাহলে আমার সেপ্টাম ডরসামটা ডিপ্রেস হয়ে যাবে, এটাকে বলে স্যারেল নোজ ডিফর্মিটি। আরেকটা আছে সুপ্রাটিভ ডিপ্রেশন, একদম টিপের সামনে ডিপ্রেশন, এটা বলে সুপ্রাটিভ ডিপ্রেশন। এটা হবে যদি আমি সেপ্টামের অ্যান্টেরিয়র ওই যে পোর্শনটা ফেলে দিই, তাহলে সুপ্রাটিভ ডিপ্রেশন হইতে পারে, স্যারেল নোজ ডিফর্মিটি হইতে পারে। আর ফ্লেপিং অফ সেপ্টাম, ফ্লেপিং মানে কি? যদি সেপ্টামের বেশি অংশ ফেলে দাও, তাহলে সেপ্টামটা শ্বাস নেওয়ার সময় একটু এদিকে ভোগ করবে, ফ্লেপিং অফ সেপ্টাম হইতে পারে। তাহলে এই কয়টা কমপ্লিকেশন তোমাকে মনে রাখতে হবে। এটা বুঝতে পারছো? কমপ্লিকেশন। এবং এখানে যদি কোনো কোশ্চেন আছে বলো তো এখান থেকে। সেপ্টোপ্লাস্টি আর এসএমআর এর মধ্যে পার্থক্য প্লাস কমপ্লিকেশন, এখানে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। না স্যার। আচ্ছা, তাহলে তুমি আসো, এটা খুব সংক্ষেপ বলে দিচ্ছি, শুধু পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে যে হোয়াট ইজ রাইনোপ্লাস্টি। তাহলে বলবো যে স্যার, অল্টারিং দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য এক্সটার্নাল লোজ ফর এস্থেটিক পারপাস।
মানে অ্যাস্থেটিক কারণে যে অল্টারেশন অফ অ্যাপিয়ারেন্স হয় সেটাকে বলে রাইনোপ্লাস্টি। তাহলে এটা অনেক সময় রিটেনে একটা শর্ট কোশ্চেন আছে 1 নাম্বারের অথবা 1.5 থাকে নাম্বার, এটা আসে রাইনোপ্লাস্টি। এতটুকু লিখলে হবে যে রাইনোপ্লাস্টি ইজ অল্টারিং দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য এক্সটার্নাল নোজ ফর অ্যাস্থেটিক পারপাস। কি জানি বলছিলাম যে স্যার আমার নাক দেখতে খারাপ দেখাচ্ছে, নাকটা একপাশে বেঁকে গেছে অথবা ইনজুরি হইয়া স্যাডের নোজ হয়ে গেছে, তো এটাকে আমরা বলি রাইনোপ্লাস্টি ডিউ টু অ্যাস্থেটিক পারপাস, মানে সৌন্দর্য বাড়ানোর জন্য যেটা করা হয় রাইনোপ্লাস্টি। রাইনোপ্লাস্টিকে আমরা বলতে পারি অগমেন্টেশন রাইনোপ্লাস্টি, অর্থাৎ নাকটা নিচে চলে গেছে, বেঁকে গেছে, এখানে আমরা অগমেন্টেশন করতে পারি, কোনো একটা বোনস এখানে দিয়ে এটাকে আমরা অগমেন্টেশন করব। একটা হচ্ছে রিডাকশন, হাম নোজ তো একদম উৎসাহ হয়ে থাকে, এটাকে আমরা কিছু কেটে ফেলে দেবো, এটাকে বলা হচ্ছে রিডাকশন রাইনোপ্লাস্টি। আছে টিপ প্লাস্টি, টিপটা কোনো কারণে যদি আমার সমস্যা হয় টিপ প্লাস্টি করা যায়। একটা হচ্ছে সেপ্টো রাইনোপ্লাস্টি, সেটা হচ্ছে তোমার টু ইমপ্রুভ বোথ অ্যাস্থেটিক এন্ড ফাংশন, দুইটা ইমপ্রুভমেন্টের জন্য আমার সেপ্টো রাইনোপ্লাস্টি করা হয়। অর্থাৎ আমার উপরে এক্সটার্নাল নোজ ডিফর্মিটি আছে, সেপ্টামটাও ডেভিয়েশন আছে, তাহলে আমি যদি সেপ্টামকে অ্যাড্রেস না করি তাহলে আমার রাইনোপ্লাস্টি ভালো করতে পারবো। এই জন্য বলা হয় হোয়ার সেপ্টাম গোজ গোজ দ্য নোজ, তাহলে সেপ্টামকে অ্যাড্রেস না করলে আমি রাইনোপ্লাস্টিটাও ভালো করতে পারবো। এই জন্য বোথ অ্যাস্থেটিক এন্ড ফাংশনাল পারপাসে যেটা করা সেটা হলো সেপ্টো রাইনোপ্লাস্টি, আর শুধুমাত্র অ্যাস্থেটিক পারপাসে যেটা করা সেটা হলো রাইনোপ্লাস্টি। তাহলে শর্ট কোশ্চেন আসলে এতটুকু লিখলেই তোমাদের চলবে। এখন দেখো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো। মানে আমরা কি বলেন হোয়ার সেপ্টাম গোজ ক্লোজ দ্য নোজ, ক্লোজ মানে স্যার ওইদিকে নাকটা বন্ধ। আচ্ছা, আমার যদি সেপ্টামটা এদিকে ডেভিয়েশন হয়, দেখো নাকটা আমার এদিকে ডেভিয়েশন হয়ে গেছে, বুঝতে পারছো? অর্থাৎ যেদিকে সেপ্টাম ডেভিয়েশন হয় আমার নাকটাও দেখা যাচ্ছে ওদিকে ডেভিয়েশন হয়ে গেছে, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার যদি কারো শুধু রিকারেন্ট সাইনোসাইটিস হয় ডিউ টু সেপ্টাল ডেভিয়েশন, তার ক্ষেত্রে যদি স্যার হচ্ছে অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিস্টামিন এগুলো খেয়ে কমায় রাখে, সেক্ষেত্রে কি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে কি অনেকদিন থাকলে অপারেশন না করে? না, এখন যেটা তোমার আগে দেখতে হবে যে তোমার এইটা এই সাইনোসাইটিসটা ডিউ টু ডিএনএস নাকি তার আদার কোনো মিউকোজাল প্যাথোলজি আছে। যেমন তার যদি অ্যালার্জিক রাইনাইটিস থাকে, বেজমোটার রাইনাইটিস থাকে, তাহলে নেতার মিউকোজাগুলা সোয়েলিং হয়ে অবস্ট্রাকশন করে তখন সাইনোসাইটিস হয়। তো এটা বোঝার উপায় হচ্ছে তুমি যদি একটা নেতার ডিকনজেস্টেন্ট দাও নাকের মধ্যে, যদি দেখো যে না সে ডিকনজেস্টেন্ট দেওয়ার পরে খুব ভালো শ্বাস নিতে পারতেছে, সাইনোসাইটিস হচ্ছে না, তখন বুঝতে হবে ডিউ টু নেতার মিউকোজাল প্যাথোলজি, তখন তার সেপ্টাম সার্জারি না করলে চলবে। আর যদি দেখো যে না তার নাকের স্প্রে অথবা ডিকনজেস্টেন্ট দেওয়ার পরেও তার সাইনোসাইটিস হচ্ছে, তখন বুঝতে হবে ডিউ টু সোনলি ডিএনএস, তখন তোমার ডিএনএস সার্জারি করে ফেলতে হবে, না করলে তার বারবারই সাইনোসাইটিস হবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার চলে আসছে আমাদের। তোমার তো অনেক দেখলাম পার্টিসিপেন্ট 174 আছে সব। আশা তো ফ্রি আছে আছে না? আমার তো বাসায় দেখে আমার মেয়ে মোবাইল এবং কম্পিউটার ল্যাপটপ ছেড়ে দিয়ে ঘুমায়, সব কি এরকম না? আছে এগুলো আমরা তো আশা করি আছে, কারণ হচ্ছে মেডিকেল সায়েন্স তো আসলে না বুঝতে পারবে না। তাহলে ঠিক আছে, তোমাদের এখানে শেষ, তাহলে বাসারে কোশ্চেন করো, ক্লাস করো, সবাইকে থ্যাঙ্কস। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে বাসার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। কি মাত্র অনেকক্ষণ ধরে তোমাদের একটু আমার উচিত ছিল যে তোমাদের 5 মিনিট সবাই রেস্ট পাওয়া।